আমরা ভারতীয় একটা গণমাধ্যমের একটা হেডলাইন দিয়ে শুরু করতে চাই। তারা আসলে যে জিনিসটা বলেছে, আপনার কাছে কি মনে হয় এটা কোনো একটা অঘটন? যে বলেছে সে পাগল। বাংলাদেশকে তারা সবসময় ছোট করে দেখতে পারলেই বোধহয় তার একটু খুশি হয়। তো এরকম হওয়া উচিত না কোনোভাবেই। বাংলাদেশের কাছে হেরেছেন, বাংলাদেশ জিতেছেন, ৯ উইকেটে জিতেছে। এর থেকে বড় অর্জন আর কিছু হতে পারে না। হোমওয়ার্ক ভালো হয়নি, তারা দেখেছে। দেখার পরে এখন এক্সকিউজ দেওয়ার জন্য, খোঁড়া অজুহাত দেওয়ার জন্য এরকম বাজে কথা বলেছে। সেটাই প্র্যাকটিস আসলে ম্যাচ খেলেছে না সেটাই বাংলাদেশ? সেটাই টাইগারদের থাবায় পিষ্ট দম্ভে উঠতে থাকা মাইটি অস্ট্রেলিয়া। ডারউইনে বাংলাদেশ যেন কেবল একটা টেস্টই জেতেনি, মুখের উপর তাসকিন মিরাজরা ছুঁড়ে দিয়েছে কড়া জবাব, সঙ্গে দেখিয়ে দিয়েছে কিভাবে আদায় করে নিতে হয় পাত্তা। অস্ট্রেলিয়ার মাটি থেকে বাংলাদেশ সবখানে বইছে আনন্দের জোয়ার। 23 বছর পর টেস্ট খেলার আমন্ত্রণ পেয়ে অজিদের শুধু নাকানি চুবানি খাইয়ে দেয়নি টিম টাইগার্স, গোটা ক্রিকেট বিশ্বে মাথা উঁচিয়ে নিজেদের অবস্থান করেছে মজবুত, দিয়ে রেখেছে বার্তা এই বাংলা কারো নামের ভারে মাথা নোয়াবার নয়। দর্শক, আলোচনা করতে চাই বাংলাদেশের ক্রিকেটের সেরা অর্জনের একটি ডারউইন টেস্ট জয় নিয়ে। আপনাদের স্বাগত জানাচ্ছি খেলা যোগে, আমি হাসান সজীব। ডারউইন টেস্ট নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকেন্দার আলী। সেকেন্দার আলী, আপনাকে স্বাগত খেলা যোগে। নিশ্চয়ই ভালো আছেন। যেটা আসলে শুরুতে বলতে চাই, আমরা ভারতীয় একটা গণমাধ্যমের একটা হেডলাইন দিয়ে শুরু করতে চাই। তারা আসলে যে জিনিসটা বলেছে, আপনার কাছে কি মনে হয় এটা কোনো একটা অঘটন? যে বলেছে সে পাগল। তাহলে এই যে ভারতীয় মিডিয়া এটাকে কোনোভাবেই হজম করতে পারছে না, এরকম ভারতের অনেক মিডিয়া রয়েছে। তারা নিজেরা জিততে পারছে না এবং ওই সব জায়গা থেকে তাদের হিংসার থেকে এরকম একটা মন্তব্য করেছে বা এরকম রিপোর্ট করেছে। তাদের সচরাচর আমরা দেখে থাকি বাংলাদেশের ক্রিকেট নিয়ে কিংবা বাংলাদেশের অ্যাচিভমেন্ট নিয়ে নিউজ খুব একটা হয় না বা করে না। তারা করে হলো যত নেগেটিভ আছে, যত যা করলে তাদের দেশে মানে প্রশংসা তারা করতে লোফে পারে নেবে, না বাংলাদেশের। প্রশংসা করতে পারে না বাংলাদেশের ব্যাপারে। বাংলাদেশকে তারা সবসময় ছোট করে দেখতে পারলেই বোধহয় তার একটু খুশি হয়। তো এরকম হওয়া উচিত না কোনোভাবেই। এবং বাংলাদেশ যেভাবে খেলেছে, একটা দল কখনোই ফ্লুকে টানা 4 দিন আপনার ডমিনেট করে ক্রিকেট খেলতে পারে না। তার মতো টেস্টের মতো ক্রিকেট, বিশেষ করে যদি ওয়ান ডে কিংবা টি-20 হতো, যে কেউ বলতে পারে যে একদিন যে কোনো দলেরই হতে পারে। কিন্তু টেস্ট যেখানে প্রতিটা সেশন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্ত চেঞ্জ হয় এবং একটা স্পেল হয়তো পুরো গেম চেঞ্জ করে দিতে পারে, সেই জায়গায় বাংলাদেশ একেবারে টানা 4টা দিন, আমরা যেটা বলি 3.5 দিন বলেন, যেটা বলেন 3 সেশন পর্যন্ত খেলা হওয়া। তো এই যে 4 দিন বলবো এটাকে, 4 দিন যখন খেলা হলো, 4 দিনের মধ্যে শুধুমাত্র তারা 2 ঘন্টার একটা যে স্লট ছিল, যেখানে একটা নতুন বলে 3টা উইকেট হারালো বাংলাদেশ। ওই সময়টা বাদ দিলে, ওই সময়টা বাদ দিলে বাংলাদেশের ধারে কাছে তারা ছিল না এবং প্রতিটা সেশনে বাংলাদেশ কিন্তু জিতেছে। ওই 3টা উইকেট হারিয়েছে ঠিকই, কিন্তু সেশনটা বাংলাদেশ শেষ করেছিল জয় দিয়ে। তার মানে হচ্ছে যে আপনি যখন টানা সেশনগুলি জিতবেন, আপনি টেস্টটাকে 9 উইকেটে জিতবেন এবং তাদের আপনার রান চেস করবেন মাত্র 57 4th ইনিংসে, তখন বুঝতে হবে যে কত বড় দল বাংলাদেশ, মানে কত ভালো ক্রিকেট খেলেছে ওই জায়গায়। বাংলাদেশকে যদি কেউ মানে একেবারে এরকম আন্ডারডগ ভাবে, তাহলে সে বোকার স্বর্গে বাস করছে। বোকার স্বর্গে এই কারণে যে, অথবা হীনমন্যতায় ভুগছেন। কারণ বাংলাদেশ আপনি দেখে থাকবেন 2022 সাল থেকে একটা উত্থানের ভেতর দিয়ে যাচ্ছে। এই যে টেস্ট ক্রিকেটে আপনি যদি বলেন মাউন্ট মঙ্গানুই, সেটা তো বেশি দূরে নয়। যেই অস্ট্রেলিয়া গিয়ে ওই কন্ডিশনে কিন্তু ভালো করতে পারে না, দক্ষিণ আফ্রিকা গিয়ে ভালো করতে পারে না, ইন্ডিয়া গিয়ে ভালো করতে পারে না, সেই জায়গায় বাংলাদেশ গিয়ে মাউন্ট মঙ্গানুইয়ে তাদের সঙ্গে ডমিনেট করে এই এবাদত কিন্তু জিতিয়েছিলেন। তো সেই জায়গা থেকে আমি বলবো যে বাংলাদেশের উত্থান 22-এর থেকে যদি শুরু করে, 24-এ এসে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা তাদের মাটিতে, এটা ফ্লুক না রে ভাই, এটা বুঝতে হবে আপনাকে। আমাদের দেশে শুধু আমরা যে ভালো করছি বিষয়টা তা না, আমরা বিদেশের মাটি দিকে করছি। আপনি 22 সালের ওই 24 সালের ওই কথাটা চিন্তা করেন নাকি? রাওয়ালপিন্ডিতে গিয়ে তাদেরকে হোয়াইট ওয়াশ করে দিয়েছে এবং ডমিনেটিং ক্রিকেট খেলেছে। তারপর আপনি যদি চিন্তা করেন, তারপরও এটাকে অঘটন বলা হচ্ছে। এবং ভারত কি ভেবেছিল কোনোভাবে যে যে রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া, ভারতের মতো বাংলাদেশ অল আউট হয়ে যাবে? ওই যে নিশ্চয়ই আপনার কথা মনে আছে। আনন্দবাজার, এই জন্য তাদেরকে আমি 2 পয়সা দাম দিই না, কারণ তাদের সবসময় এরকম। কিন্তু অন্য মিডিয়া, আরো কিছু মিডিয়া রয়েছে, তারা কিন্তু সুন্দর ভালো বাংলাদেশের অ্যাচিভমেন্টকে খুব ভালোভাবে দেখিয়েছে, অবশ্যই দাবি রাখে। এবং সবাই যে একই রকম তা না। হার্ষা ভুগলের কথা চিন্তা করেন, তিনি আবার বাংলাদেশের পারফরমেন্সকে একেবারে মনে হচ্ছে না আকাশ ছোঁয়া একটা পারফরমেন্সের কথা বর্ণনা করছেন। তো ভালো এবং খারাপ মানুষ সবসময় থাকে। সেই জায়গা থেকে এই মিডিয়াটা আমরা সবসময় দেখেছি, তারা বাংলাদেশকে কোনো কৃতিত্ব দিতে চায় না। তারা মনে করে যে একেবারে নিচের দিকে যদি তাদেরকে মূল্যায়ন করা যায়, বাংলাদেশকে অবজ্ঞা করা যায়, তাহলে তারা খুশি হয়। কিন্তু তাদের এই জিনিসগুলো কেউ এখন আর অ্যাকসেপ্ট করে না। দেখবেন যে বাংলাদেশে তাদের
এই মিডিয়াটা কিন্তু এখন আর আগের মতো ফলো করে না। একটা সময় কিন্তু মনে হতো যে এই উপমহাদেশের একটা অন্যতম শ্রেষ্ঠ পত্রিকা, বাংলা পত্রিকা, সেই জায়গায় কিন্তু এখন করে না। তার মানে হচ্ছে বাংলাদেশ যেটা বাংলাদেশের খেলেছে, অর্জনটাকে আসলে তারা অর্জনটাকে তারা হজম করতে রেসপেক্ট পারে না। করে না। তাদেরকে এই জন্য ধিক্কার। সেটাই আসলে তাদের আরো বছর চিন্তা যদি আমি বলি যে শুভমান গিলের কথা বলি, তারা আসলে এখন একটু টেনশনে রয়েছে। বাংলাদেশ যেভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ এগিয়ে যাচ্ছে, ভারতের ফাইনালে যাওয়ার রাস্তাটা কিন্তু বাংলাদেশ কঠিন করে দিয়েছে। সেজন্য হয়তোবা তারা এটাকে কোনোভাবে স্বীকার করতে পারছেন। এবং আপনি যেটা বললেন যে এই যে 3.5 দিন, একটা মুহূর্ত কি আপনার মনে হয়েছে যে আপনি টেস্টটা এনজয় করছেন না, যেখানে আমরা মাঝে মধ্যে হয়তোবা বাংলাদেশের টেস্ট অনেক স্কিপ করতো, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমার প্রতিটা মুহূর্ত মনে হয়েছে আমি একবারও যেন অ্যাপসে থেকে চোখ না সরাই। মোবাইলে তো খেলা দেখছিলাম অ্যাপসে, তো সেটা প্রতিটা মুহূর্ত মনে হচ্ছিল যে আমি কখন যদি ওয়াশরুমে যাবো কিনা সেই চিন্তাটা আমার মানে কাছে কখন আসলে দ্বিধা। টেস্টটা শেষ আমি হবে এমন হচ্ছে বাংলাদেশের? মোবাইল নিয়ে গেছে, তার মানে হচ্ছে প্রতিটা মোমেন্ট, প্রতিটা সিনারিও এত বেশি প্রাণবন্ত ছিল এবং এত বেশি আবেগ ঘন ছিল যে ওই অস্ট্রেলিয়ার কন্ডিশনে অস্ট্রেলিয়াকে হারাবে এবং তাদের কন্ডিশন তারা তৈরি করেছে, তাদের পছন্দের উইকেট হয়েছে এবং সেই কন্ডিশনে গিয়ে বাংলাদেশ দাপটে ক্রিকেট খেলেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে এই কারণে যে ওখানে বাংলাদেশ প্র্যাকটিস ম্যাচটা ভালো খেলেনি। তার মানে একটা দ্বিধাদ্বন্দ্ব আমাদের ভেতরে কাজ করেছে, একটা শঙ্কা কাজ করেছে যে বাংলাদেশ কেমন করবে এবং ওরা সাবেক ক্রিকেটার যারা রয়েছেন তাদের মন্তব্য ছিল 2 দিনে শেষ হবে, 3 দিনে শেষ হবে বা 1.5 দিনে শেষ হবে, এরকম এই যে কটু মন্তব্য, এই তাচ্ছিল্যের মন্তব্য, 23 বছর পর ডাকা এবং 23 বছর যে সুযোগ না দেওয়া, এই যে একটা মানে মাজল দল ভাবা কিংবা আমরা যেটাকে মিনুস বলি সেই রকম ভাবা, সেই জায়গায় মুখ্য জবাব। এবং নাজমুল হোসেন শান্তু যেটা বলেছেন যে এর পরবর্তীতে আশা করা হয় যে যে তারা আমাদেরকে অদূর ভবিষ্যতেই ডাকবেন। শুধু তাই না, তিনি আরেকটা কথা বলেছেন, বিশ্বকে আমরা একটা বার্তা দিতে পেরেছি যে আমরা এখন আর সেই জায়গায় নেই, আমরা যে কোনো দলের সঙ্গে যে কোনো কন্ডিশনে ভালো খেলার মতো সক্ষমতা অর্জন করেছি এবং সেই সক্ষমতা দিয়ে বাংলাদেশ ডেফিনেটলি আপনার যে কোনো কন্ডিশনে, এই যে নভেম্বরে যে সাউথ আফ্রিকা ট্যুর রয়েছে, আমার দৃঢ় বিশ্বাস যদি তাদের কোনো কারণে যদি মানে ফর্ম ডাউন না হয় তাহলে ওখানে গিয়েও ভালো ক্রিকেট খেলবে। তারা হয়তো 2023 সালে গিয়ে ওখানে ভালো করেনি, কিন্তু এবার তারা ভালো করবে। কারণ এই যে কনফিডেন্স নেওয়া, আপনার নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারানো, তারপরে অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারানো, পরবর্তীতে দেখবেন ধারাবাহিকতা ডেফিনেটলি থাকবে সারা বিশ্বে। ইংল্যান্ডে আমাদের লর্ডসে একটা টেস্টের সুযোগ দিয়েছে আগামী বছর, তো আশা করব যে তারা যে উন্নাসিক মানসিকতা নিয়ে থাকেন, সেই উন্নাসিক জায়গাটা নাকটাকে একটু নিচু করবেন, লেভেলে আনবেন। নিঃসন্দেহে আমি একটু ম্যাচে ফিরতে চাই। আপনার কি মনে হয় অস্ট্রেলিয়া হয়তো বা খুব একটা কথা বলছে না, কিন্তু তারা বড় বাঁচা বেঁচে গেছে যদি ইনিংস ব্যবধানে হারতো, সেখানে তারা দেখেছি যে যে হাততালিটা দিয়েছে সেটা নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা হচ্ছে। বাংলাদেশের কিন্তু সেই সুযোগটাও ছিল ইনিংস ব্যবধানে হারিয়ে দেয়া, যদি কিনা গ্রিন যদি সেই সেঞ্চুরিটা না করতেন, বাংলাদেশ আরেকটু যদি টাইট বোলিং করতে হয়তো বা আমরা সেই ইতিহাসটা আরো বেশি সমৃদ্ধ। অস্ট্রেলিয়া কি সবচেয়ে বড় বাঁচা বেঁচে গেল কি এখানে কিনা? দেখুন, তাদের জন্য এটা বিরাট ডিসগ্রেস এই কারণে যে তারা আসলে চিন্তাই করতে পারেনি বাংলাদেশে এত ভালো ক্রিকেট খেলবে কিংবা বাংলাদেশের সঙ্গে এমন প্রতিদ্বন্দ্বিতা হবে। সেই জায়গায় তাদেরকে 228 রানের একটা টার্গেট দিয়েছিল সেকেন্ড ইনিংসে, যেটা তারা ফুলফিল করেছে ঠিকই, কিন্তু তাদের এই যে ঘাম ছুটে গেছে একদম। ঘাম ছুটে গেছে, এই যে ক্ল্যাপ দেওয়া, তাদের এর থেকে বোঝা যায় যে তারা কতটা নার্ভাস ছিল যে ইনিংস ডিফিট যদি হয় তাহলে তাদের দেশে তারা কিন্তু এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে পারে না, যে কারণে তারা দেখবেন যে বল টেম্পারিং এর মতো অনৈতিক কাজ করে, যে কারণে তারা উইকেটে আমরা বেল তুলতে দেখি এরকম এরকম ধরনের অনেক কাণ্ড অনৈতিক কাজগুলো তারা করে। বিকজ অফ তারা তাদের যে অস্ট্রেলিয়া জাতির আমরা অনেক কাহিনী জানি, সেই সব জায়গা থেকে যদি আমরা চিন্তা করি তাদের এই জিনিসগুলো তারা কখনোই মেনে নিতে পারে না বলে তারা এই অনৈতিক কাজ করে। আমরা চাই না, বাংলাদেশ কিন্তু ওইরকম দল না, বাংলাদেশ ফেয়ার ক্রিকেট খেলে, তারা মানসিকভাবে একেবারে দেখবেন স্লেজিং করলেও তার মধ্যে সৌন্দর্যতা থাকে। তারা যে ক্ল্যাপটা দিয়েছে এ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশের কাছে তারা আগেই হেরে গিয়েছে। ওই যে তাদের ওই জয়টা তারা মনে করে যে ওই ইনিংস ডিফিটটা এড়াতে পেরেছে, এটাই তাদের জন্য বিরাট অর্জন। ঠিক আছে, আমাদের ওইটা নিয়ে আপত্তি নেই, কারণ ইনিংস ডিফিটও ডিফিট, কিন্তু আপনার যদি 2 রানে 1 রানও হারেন কিংবা 1 উইকেটও হারেন তাও তো ডিফিট। বাংলাদেশের কাছে হেরেছেন, বাংলাদেশ জিতেছেন, 9 উইকেটে জিতেছে, এর থেকে বড় অর্জন আর কিছু হতে পারে না। এই বিশ্বে বাংলাদেশ 28তম টেস্ট জিতেছে, আপনার 160টা টেস্ট, এটা 160তম টেস্ট ছিল। তার মধ্যে যদি আমি ধরি যে সেরা টেস্টগুলোর মধ্যে কোনটা, তাহলে এই জয়টাকে সেরা রাখবে, এই কারণে অস্ট্রেলিয়ার মতো দলকে অস্ট্রেলিয়ার কন্ডিশনে হারানো। আরেকটা নিউজিল্যান্ডের বিপক্ষে যে জয়টা মাউন্ট মঙ্গানুয়ে হয়েছিল সেটাও একটা সেরা জয়। পাকিস্তানের জয় কেউ খাটো করে দেখতে পারেন, পাকিস্তান দল স্ট্রং না, কিন্তু আমি বলবো পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের কন্ডিশনে ওইভাবে জেতা সেটাও ছিল বিগ অ্যাচিভমেন্ট। এরকম অনেকগুলো টেস্ট আপনি যদি 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, যদিও অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে ন্যাশনাল টিম ইজ ন্যাশনাল টিম, কিংবা
টপ টিম ইজ টপ টিম, তাদের বিপক্ষে ওখানে জিতেছিল বাংলাদেশ, সেটাও ছিল বিরাট অ্যাচিভমেন্ট। এরকম করেই আজকে এই জায়গায় পৌঁছেছে বাংলাদেশ। বাংলাদেশের একটু একটা সময় লেগেছে, ধারাবাহিকতা তৈরি হচ্ছে। একটা সময় লেগেছে যে জেতার এই মানসিকতা। এখন বাংলাদেশ অভিজ্ঞ দল, মুশফিকুর রহিম যদি অবসরে চলেও যান তারপরে কিন্তু বাংলাদেশের শূন্যতা হবে না আর, কারণ বাংলাদেশ এখন বুঝে গেছে কিভাবে টেস্ট কিংবা ক্রিকেটের পাইপলাইনটাকে বা ন্যাশনাল টিমকে ক্যারি করতে হবে। হ্যাঁ, নিঃসন্দেহে। আমরা যদি একটু বলতে চাই যে প্যাট কামিন্সের কথাটা নিয়ে বলতে চাই, তিনি গলফ খেলার আমন্ত্রণ জানিয়েছিলেন নাজমুল শান্তকে। হয়তোবা তিনিও ভেবেছিলেন যে 1.5-2 দিন তারা সময় পাবেন। এখন তারা সময় পেয়েছেন, কিন্তু তারা আসলে হজমই করতে পারছেন না বিষয়টাকে। এই যে ধরেন অনেক সাংবাদিক বা গণমাধ্যম কর্মীরা হয়তোবা 5 দিনকে একটু আলাদাভাবে সাজিয়েছেন, যে হয়তো 3 দিনে শেষ হবে, বাকি 2 দিন আমরা অন্য কোনো একটা জিনিস কভার করব। আপনিও হয়তো একটা প্ল্যান করেছিলেন। এখন তো মনে হচ্ছে এই 2টা দিন আমরা উৎসব হিসেবে রেখে দিয়েছি, আর প্যাট কামিন্সটা এটা হজমই করতে পারছেন না। এই যে বিষয়টাকে কিভাবে দেখেন? নাজমুল শান্ত বলছিলেন যে আমরা এটাকে একটু উৎসব বা একটু সেলিব্রেশন করা দরকার। কারেক্ট। কাল যখন হাবিবুল বাশারকে ফোন দিলাম, তিনি তখন বললেন আজ হচ্ছে চাঁদ রাত, মানে ঈদের আগের দিন যে চাঁদ রাত থাকে, ওই চাঁদ রাত। তো সেই চাঁদের রাতে তারা যে সেলিব্রেশনটা করেছেন, সেলিব্রেশনের মুডটা তখন থেকে চলে এসেছে এবং তাদের সেই আনন্দ মুহূর্ত এখনো ক্যারি করছে, কারণ বুধ হয়ে থাকার একটা ব্যাপার রয়েছে। হয়তো তারা বেশিক্ষণ থাকবে না, এখান থেকে যখন প্লেনে উঠবে ম্যাকওয়ের জন্য, সেই ম্যাকওয়ের পরবর্তী টেস্টের জন্য তারা প্রস্তুত হবে, কারণ বাংলাদেশের এই নেক্সট টেস্টে কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা। কারণ ওখানে ভালো করতে না পারলে ধারাবাহিকতা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে হবে। জিতুক বা হারুক সেটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আপনি কতদিন কত সময় ভালো ক্রিকেট খেলতে পারলেন, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। এবং সেখানে যদি আপনি ধারাবাহিকভাবে ভালো খেলে জিততে পারেন, সেটা হবে বাংলাদেশের এভার বেস্ট রেজাল্ট। আমি আশা করি যে নাজমুল হোসেন শান্তরা সেটা করবেন। প্যাট কামিন্সদের জন্য যেটা বললেন যে তারা গল্ফ খেলা তো দূরে থাকে, এখন তারা সাপ লুডু খেলবে, যে কোথা দিয়ে আমাদের গিলে ফেললো মানে বাংলাদেশ, সেই হিসাবটা মেলানোর চেষ্টা করবে। পরবর্তী টেস্টে তারা খুব বাইটিং দেওয়ার চেষ্টা করবে এবং তারা খুব হার্ড হয়ে ফিরবে। যদিও বাংলাদেশের এই মেন্টালিটি অলরেডি তৈরি হয়ে গেছে এবং থ্রেডিং হয়ে লিটন কুমার দাসরা ব্যাটিংয়ে কিংবা এখন যে ছন্দে রয়েছে এই ছন্দটা কাজে লাগাবে। কারণ হচ্ছে বাংলাদেশে একবার যদি ছন্দে পেয়ে যায়, বাংলাদেশের সাথে ক্যারেক্টার যে একবার যদি ছন্দে পায়, ফ্লোতে থাকে, তাহলে সেই দলকে হারানো খুব কঠিন এবং আশা করা যায় বাংলাদেশ নেক্সট টেস্টে খুব ভালো খেলবে এবং জিতবে। বাংলাদেশকে 2017 সালে মেবি, যেটা হচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেছিল, সেই সিরিজে আমরা এক এক ব্যবধানে ড্র করেছিলাম, কিন্তু সেখানে দুটো টেস্টে কিন্তু বাংলাদেশ ভালো খেলেছিল। তখন কিন্তু অত হাইপ ছিল না বাংলাদেশের টেস্টে। সাকিব আল হাসান ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন, ম্যান অফ দ্য, অনেকে তখন বলেছিল যে বাংলাদেশ ঘরের কন্ডিশনটাকে খুব বেশি কাজে লাগিয়েছে, সেজন্য হয়েছে। ঠিক আছে, কিন্তু আমরা তো এখন ঘরের কন্ডিশনেও স্পোর্টিং উইকেট দিই। তোমরা যে উইকেটে খেললে সেই রকম উইকেট তো আমরা এই পাকিস্তানের বিপক্ষে খেলেছি। সো তোমরা এখানে ওয়ানডে খেলে গেছো, সেটাও তো আমরা স্পোর্টিং উইকেট দিয়েছিলাম। তার মানে আমরা অনেক উন্নতি করেছি এবং আমাদের ক্রিকেট ক্যাজুয়ালি এগিয়ে যাচ্ছে এবং সেই ধারাবাহিকতা থাকলে আমরা ডেফিনেটলি আগামী ওয়ানডে বিশ্বকাপ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপে এবছর হয়তো আমরা ফাইনালে খেলবো না, কিন্তু অদূর ভবিষ্যতে নেক্সট সাইকেলে হয়তো আমরা এমন হতে পারে 1-2-3 মধ্যে থাকবো। নিঃসন্দেহে আমরা একটু পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই, যে অলজিরা আসলে সিলেবাসে যাদেরকে নিয়ে পড়াশোনা করেছিল কিন্তু সেটা হয়নি। আমরা যদি হাসান মাহমুদের কথা বলি, তানজিদ তামিমের কথা বলি, মেহেদী মিরাজ, তার পারফরমেন্সটা কিছুটা হয়তো আড়ালে চলে যাচ্ছে। সবকিছু মিলিয়ে এই যে বাংলাদেশ, আমি যদি বলি পেস বোলিং সাইড ভালো করেছে, স্পিন ভালো করেছে, মেহেদী মিরাজ অলরাউন্ড পারফরমেন্স করেছেন এবং তানজিদ তামিম তার সেকেন্ড টেস্টেই সেঞ্চুরি করেছেন। সবকিছু মিলিয়ে বাংলাদেশকে আসলে 10-এ কত দিবেন বা পারফরমেন্সটাকে কিভাবে দেখছেন? দেখুন, 10-এর মধ্যে এখন আমি 10 দেবো। কেন 10 দেবো? কারণ তারা কিন্তু 100% সাকসেস হয়েছে, যে যতটুকু জায়গা দেখতে পেয়েছেন, এবং টুকটাক মিস্টেক যেগুলি সেটাও গেমের পার্ট। কিন্তু তারা কেউ যদি ব্যাটিংয়ে দ্রুত আউট হয়ে গিয়েছে, সেই অন্য জায়গায় কিন্তু তার ঘাটতিটা পুষিয়ে দিয়েছেন। দেখবেন ফিল্ডিংয়ে আমাদের মিসফিল্ডিং কেমন কিছু হয় নাই, অস্ট্রেলিয়া যা হয়েছে। দু একটা টুকটাক তো আপনার গেমে খেলতে গেলে আপনার 5 দিনের গেম একটু আটটু হতেই পারে, কিন্তু সব দিক মিলিয়ে যদি চিন্তা করেন, সিলেকশন প্যানেল যে কাজটা করেছে সেটা কিন্তু খুব ভালো কাজ করেছে। চিফ সিলেক্টর ওখানে 11-এ আপনার যদি ইয়েকে রেখেছে, এবাদতকে রেখেছে, খালেদকেও তো রাখতে পারতো, কিন্তু এবাদত থ্রেডিং, মোটামুটি থ্রেডিং বোলার, তিনি কিন্তু ইতালিতে ছিলেন প্যাটার্নাল লিভে তার স্ত্রীর কাছে, কিন্তু সেই জায়গা থেকে তিনি আসলেন দলে, তারপরে প্র্যাকটিস ম্যাচটা ভালো করলেন না, তারপরে তাকে সুযোগ দেওয়া, এবং তিনি কিন্তু যেভাবে টানা বোলিং করে গিয়েছেন, দ্যাট ওয়াজ দ্য অসাম। আপনি মিরাজের কথা চিন্তা করেন, তার ক্যাপ্টেন্সি কেড়ে নিয়ে নেওয়া হয়েছে, মানে কেড়ে নেওয়া দুঃখিত, তাকে ক্যাপ্টেন্সিতে আলোচনার মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে তার হালকা হয়েছে, এটা তার জন্য খুবই ভালো হয়েছে, কারণ সবাই ক্যাপ্টেন ম্যাটেরিয়ালস না এবং তাকে সবাইকে ক্যাপ্টেন্সি করতে হবে তা না। তার পারফরমেন্স তাকে অনেক উপরে নিয়ে যাবে। আবার সচিন টেন্ডুলকার তো ক্যাপ্টেন ছিলেন না, অল্প কিছু সময়ের জন্য হয়েছিলেন, যখন বুঝতে পারলেন যে ক্যাপ্টেন্সি তার জীবনের জন্য বোঝা হয়ে গেছে এবং তিনি খেলতে পারলেন, এবং তিনি ভালো করেছেন এবং শেষ পর্যন্ত সাকসেস হয়েছেন। বাংলাদেশের এই টিমটাও অসম অল আউট ক্রিকেট খেলেছেন। সবচেয়ে খারাপ লেগেছে অস্ট্রেলিয়ার দলটা যখন বলেছে যে এই দলের অনেকের
ফুটেজ আমাদের কাছে ছিল না, তাই আমরা তাদেরকে জাজ করতে পারিনি বা দেখতে পারিনি। নির্বোধ মানে আপনি এরকম বাজে কথা এমন তো বলেন কেউ কি নেই যে করে? একেবারে নতুন আপনার খেলছে। প্রত্যেকটা ক্রিকেটারের বহু ফুটেজ রয়েছে মানে ইউটিউবে। তার মানে তাদের হোমওয়ার্কটা ভালো হয়নি। হোমওয়ার্ক ভালো হয়নি, তারা দেখেছে, দেখার পরে এখন এক্সকিউজ দেওয়ার জন্য, খোরা অজুহাত দেওয়ার জন্য এরকম বাজে কথা বলেছে। সেটাই প্র্যাকটিস আসলে ম্যাচ খেলেছে না সেটাই বাংলাদেশ? সেটাই সেই এক্সকিউজ দেওয়ার আর সুযোগ থাকবে না ভবিষ্যতে। আমরা ভবিষ্যতে আরো কড়া জবাব দিব। সেকান্দার আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের সেই ডারউইন টেস্ট নিয়ে, ঐতিহাসিক জয় নিয়ে। আমাদের সঙ্গে ৭১ স্টুডিওতে ছিলেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী।